ভোট নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। দিল্লির মসনদে কারা আসবেন, কারা বসবেন তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। জেলায় জেলায় চলছে ভোটের লড়াই। আর এই নিয়েই আমাদের অনুষ্ঠান সিংহাসনের মহাসংগ্রাম। সিংহাসনের মহাসংগ্রামে জেলায় জেলায় ভোটের লড়াই নিয়ে আমি বিশ্ব মজুমদার আজ আপনাদের ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগরে। আমাদের যারা আজকে অনুষ্ঠানে অতিথি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন রাজু দাস, কংগ্রেসের পক্ষ থেকে। রাজু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার একদিকে একদম ডান দিকে রয়েছেন প্রফেসর শান্তনু ঝা, সিপিআইএম এর পক্ষ থেকে, উনি এই কেন্দ্রের প্রার্থীও বটে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমার বাঁ দিকে রয়েছেন মহাদেব সরকার, বিজেপির পক্ষ থেকে। মহাদেববাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবার আমার ডান দিকে রয়েছেন গৌরীশঙ্কর দত্ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গৌরীবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই আমি গৌরীশঙ্কর দত্তর কাছে জানতে চাইব যে রানাঘাট এবং কৃষ্ণনগর এই দুটি কেন্দ্রে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? নদিয়া জেলায় 4527টা বুথ আছে, পার্ট আছে ভোটের, পরে দুটো অক্সিলিয়ারি হয়েছে। সেই এই 4529টা বুথেই গ্রামীণ হলে ত্রিস্তর পঞ্চায়েত, শহর হলে পৌর নির্বাচন হয়েছে। এবং প্রত্যেকটা বুথে আমরা সব বুথে জিতিনি, 80% বুথেই আমরা জিতে রয়েছি। দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা টিপিক্যাল অস্ত্র আছে যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি নামক নেতা, যার দুটো দিক। একটা হচ্ছে যার কল্যাণ, যার গভর্নমেন্ট 7.5 বছরে পশ্চিম বাংলার এমন কোনো হাউসহোল্ড নেই, বাড়ি নেই, যেখানে কোনো না কোনো বেনিফিশিয়াল কর্মসূচি মানুষের কাছে পৌঁছেছে। অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের সংজ্ঞাকে রাষ্ট্রনীতির বা রাষ্ট্রবিজ্ঞান থেকে পরিফলিত বা অ্যাপ্লাইড পলিটিক্যাল সায়েন্সের জায়গায়। গৌরীবাবু যেটা বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর অস্ত্র, 2 নম্বর হচ্ছে ভোটের মেশিনারি, 3 নম্বর উন্নয়ন। বিজেপির মহাদেব সরকার, কেন মানুষ আপনাদের ভোট দেবে? ভারতীয় জনতা পার্টিকে এ জেলার মানুষ ভোট দেবে এই কারণেই যে গত 8 বছরে এ বাংলার মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেস সরকারের দ্বারা বাংলার গণতন্ত্র কিভাবে ধর্ষিত হয়েছে। বাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে বাংলায় সবচাইতে বেশি মায়েরা বোনেরা তাদের সম্মান হারিয়েছেন। রাজুবাবু, একটা সময় এই প্রবল তৃণমূল হাওয়াতেও কুপার স্ক্যাম সহ বিভিন্ন জায়গায় কংগ্রেসের একটা অস্তিত্ব ছিল, কিন্তু কংগ্রেস আস্তে আস্তে পায়ের তলায় জমি হারাচ্ছে। কংগ্রেসের জেতার সম্ভাবনা কতটুকু আছে তা নিয়ে আমারও সন্দেহ আছে, অনেকেরই সন্দেহ আছে। কংগ্রেস কতটা ভোট কেটে অন্যের কার কতটা সুবিধা করতে পারবে? কংগ্রেসের বক্তব্য কি? দেখুন, কংগ্রেস একটা সময় ছিল, হয়তো আপনারা সবাই অবগত আছেন, কংগ্রেসে যারা ছিল তারা হয়তো স্বার্থের জন্য তৃণমূলে চলে গেছে। কিন্তু কংগ্রেসটা এখনও কিছু মানুষ আছে যারা ওই হাত সিম্বলটাকে ভরসা করে। আর এখন তো রাহুল গান্ধী এসছে, রাহুল গান্ধী যেভাবে 3টে রাজ্যে আমরা ক্ষমতায় পেলাম, সেখানে ক্ষমতায় আসার পরে আমরা প্রথম কাজ ছিল রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের কৃষি ঋণ মকুব করা হবে, সেটা পালন করেছে। এবার আস্তে আস্তে সারা বাংলায় মানুষ যদি বুঝতে পারে, কারণ সব মানুষ শুভবুদ্ধই সম্পন্ন মানুষ, তারা চিন্তা করবে যে একটা স্থায়ী সরকার দরকার। আর সেই সরকার একমাত্র তৃণমূল হোক বা বিজেপি হোক, একমাত্র কংগ্রেস দিতে পারে, যেখানে সাম্প্রদায়িক না। কংগ্রেস দলটা হচ্ছে সর্বদলকে সমন্বয় নিয়ে চলবে। রাহুল গান্ধী একমাত্র অস্ত্র, রাহুল গান্ধী। আমি আসছি প্রফেসর শান্তনু ঝার কাছে। শান্তনুবাবু, আপনিও তো প্রার্থী একজন। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাম ভোট আস্তে আস্তে রামের দিকে যাচ্ছে। এই জায়গাতে দেখুন, কৃষ্ণনগর একটা এমন কেন্দ্র, এখানে গত 2 বছর জিতেছিলেন তাপস পাল, গত 2বার জিতেছিলেন তাপস পাল। তার আগে সত্যব্রত মুখোপাধ্যায়, জরুদা, যিনি সবার শ্রদ্ধেয়, জরুদা জিতেছিলেন। এই নদিয়ার এই দুটি কেন্দ্রে বামাদের অবস্থা
ঠিক কি? প্রথম যেটা বলি সেটা হচ্ছে শুধু রানাঘাটে অবস্থা ভালো ছিল না, কৃষ্ণনগরেরও অবস্থা ভালো। আর দুই হচ্ছে যে তথ্য দিয়ে আলোচনাটা আপনি সূচনা করলেন, সেটা হচ্ছে জলুবাবু জিতেছিলেন, তারপরে দুবার তাপসবাবু জিতেছেন। জলুবাবু যখন জিতেছেন তখন তৃণমূল এবং বিজেপির মধ্যেকার একটা বোঝাপড়া ছিল, এই এক। দুই হচ্ছে এটা ঠিক যে তৃণমূল, যেটা গৌরীদা বলছিলেন যে সব জায়গায় আমাদের সংগঠন আছে, হয়তো খানিকটা অচেতনভাবে বলে ফেলেছেন যে এই ব্যবস্থায় নির্বাচনী সংগঠন, নির্বাচনী ব্যবস্থাকে কি করে ব্যবহার করে এগোনো যায় সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে। এটা আসলে প্রশাসনিক প্রধানের দায়িত্ব এবং প্রশাসনিক প্রধানের পদ থেকে এটাকে নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যাওয়া। গত পঞ্চায়েত নির্বাচন নিশ্চিতভাবে লুটের নির্বাচন ছিল, একে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শক্তি প্রয়োগ করে, প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করে। মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে, ক্ষোভ বেড়েছে, বিক্ষোভ ভয়ঙ্কর ধরনের বেড়েছে। শতকরা 100% পঞ্চায়েতকে নিয়ন্ত্রণ করার যে আহ্বান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা হয়েছিল তা কিন্তু বিপজ্জনক হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি। এবারে হচ্ছে আমরা বামেরা, আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মুখ্যত নীতির ভিত্তিতে নির্বাচনে লড়ি এবং আমাদের কাছে এবং সারা দেশের মানুষের কাছে, এখানেও যারা উপস্থিত আছেন বিবেচনা করে দেখবেন তাদের কাছেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক, সেটা হচ্ছে যে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, দুই বেরোজগারি, অর্থাৎ ছেলে মেয়েদের হাতে কাজ নেই, যারা কাজের জগতে আসতে পারেন তাদের হাতে কাজ নেই। সারা ভারতবর্ষে এই ভয়ঙ্কর এক সমস্যা এবং সারা পৃথিবীর মধ্যে এই কাজ যারা করতে চাইছেন, জব সিকার্স, তার 25% কিন্তু এই ভারতবর্ষে, তাদের হাতে কাজ থাকছে না দেশের নীতির কারণে, রাজ্যের নীতির কারণে। তিন, সেটা হচ্ছে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। আপনারা যদি পুরো কৃষ্ণনগর কেন্দ্র ঘুরে দেখেন অথবা রানাঘাট অন্যত্র দেখবেন পেঁয়াজ চাষিরা পেঁয়াজ তুলে রেখেছেন, বিক্রি করতে পারছেন না। 3 টাকা থেকে 4-4.5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন, খরচ 6 টাকা 6.5 টাকা কেজি। এই অবস্থা কৃষকের। শ্রমজীবী মানুষের অবস্থা দেখবেন, কোনো সিকিউরিটি নেই, ন্যূনতম মজুরি নেই। এই প্রসঙ্গগুলোকে সামনে রেখে এবং সমুদ্র হিমাচল দেশটাকে এক রাখার যে দাবি, সম্প্রদায়ের ভিত্তিতে দেশটা যেন টুকরো টুকরো না হয়ে যায়, তার জন্যে কিন্তু আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি। বিশ্বাসযোগ্য লড়াইয়ের ময়দানে যারা আছেন, এই দুই নীতিকে প্রয়োগ করছেন কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, যা ক্ষতি করছে মানুষের, আমাদের দেশের। সেখানে দাঁড়িয়ে তাদের একটা বোঝাপড়াও রয়েছে, সেটা পরিষ্কার বোঝাপড়া আছে। ঠিক আছে, ঠিক আছে। গৌরীশঙ্কর দত্ত, শান্তনুবাবু যে অভিযোগ করছেন, মহাদেববাবু একই অভিযোগ করছেন, পঞ্চায়েত নির্বাচনে বুথ লুট হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং বহু মানুষ মানে প্রার্থী দাঁড়াতেই পারেননি, তার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রথম আমরা যদি দেখি সর্বভারতীয় নির্বাচন কমিশনের, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার নিয়ন্ত্রণে যে নির্বাচনগুলো হয়েছে, পঞ্চায়েত বাদ দিন, তাতে ভারতবর্ষে 2014-তে বিজেপি 31.3% ভোট পেয়েছিল, সিট কিন্তু পেয়েছিল 51.2%। এবার আমাদের এখানে আমরা কৃষ্ণগড়টাই ধরি, 1998, 99, 2004 তিনটে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করেনি। এর ফলে একবার সত্যব্রত বাবু বা জলুবাবু নামে যিনি পরিচিত, তিনি একবার জিতেছেন, দুবার তিনি সেকেন্ড হয়েছেন। 2009 আর 2014 তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে, আমরা জিতি। বামফ্রন্ট উনি নিজেই একবার ছিলেন, দ্বিতীয় হয়, দূরের তৃতীয় হন সত্যব্রত বাবু, বিজেপির তারকা। এবারে একটা প্রশ্ন আমার, যে আপনারা এবারে দূরে, উনি দ্বিতীয় হয়েছিলেন, উনি তৃতীয় হয়েছিলেন, অনেক দূরে বলছেন, এবারে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে মনে করছেন? দেখুন, এই ব্যাপারটা ভোটাররা ঠিক করবে, ওদের মধ্যে লড়াই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কারা হবে এদের লড়াইয়ের প্রশ্ন, এতে আমরা খুব ইন্টারেস্টেড। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মহাদেব বাবু। আমরা জিততে এসছি, জিতবো, সে বিষয়ে মহাদেব বাবু, আমরা এখানে তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি না, কারণ যে তৃণমূল কংগ্রেস 42টি আসনে জয়লাভ করার পরেও যারা দেশকে সরকার দিতে পারবে না, আর যারা এখানে দাঁড়িয়ে বলছেন যে দেশ ভাঙার জন্য বিজেপি খেলছে, সিপিএম এবং তৃণমূল, আজকে ওদের কাছে প্রশ্ন করুন যে এরা একসাথে কেন্দ্রে ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার গঠন করেছিল। ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকারের সময় দেশের প্রতিটি মানুষ জানেন যে সর্বজিৎ সিং মান, যাকে পাকিস্তান মিথ্যা গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে এবং ইউপিএ 1 সরকারের সময় তাকে ফাঁসিতে লটকানো হয়।
ইউপিএ 2 সরকারের সময়ে একইভাবে চীন আমাদের সেনাদের মুন্ডু কেটে নিয়ে যায়, বিনা বাধায় চীন লাদাখ অরুণাচল প্রদেশের ভেতরে ঢোকে। তখন শান্তনুবাবুরা বা গৌরীবাবুরা এ মাটিতে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কথা বলেননি। কুলভূষণ, প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ, যাকে পাকিস্তান মানে আপনি বালাকোটকে টেনে আনতে চাইছেন? বলুন বলুন বলুন। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে কুলভূষণকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির অর্ডার দেওয়ার পরেও যারা বলছেন যে বিজেপি দেশ টুকরো করবে, নরেন্দ্র মোদী বলেছেন সবকি সাথ সবকি বিকাশ। তিনি সর্বজিৎ সিং মানের এই ফাঁসির অর্ডারের বিরুদ্ধে আপনারা জানেন যে ভারতবর্ষ আন্তর্জাতিক আদালতে যায় এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের এই অর্ডারকে রোধ করে দিয়ে গোটা ভারতবাসীর মনে যে বিশ্বাস আপনি কি বলতে চাই কৃষ্ণনগর কেন্দ্রে বালাকোটকে প্রভাব পড়বে বলছেন? বালাকোটের প্রভাব অবশ্যই বালাকোটের প্রভাব পড়বে কৃষ্ণনগর কেন্দ্রে। শান্তনুবাবু, হচ্ছে দেশের নির্বাচন, 5 বছরে কাজ করেছেন, দেশ চালিয়েছেন, তাহলে রিপোর্ট কার্ডটা সামনে রেখে কাজ করতে হবে। রিপোর্ট কার্ড কি বলছে? রিপোর্ট কার্ড বলছে গত 45 বছরে, একটু বলি বলতে বলি রিপোর্ট কার্ড বলছে গত 45 বছরে আমাদের কর্মসংস্থানের হার সর্বনিম্ন। আমরা বলছি সীমান্তে আমাদের সেনাবাহিনী লড়াই করছেন, লড়াই করবেন, আমরা তাদের জন্য আমার গর্ববোধ আছে, আমাদেরও আছে, বোধহয় গৌরীদা আপনাদেরও আছে। কিন্তু যেটা বলা দেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, দেশের মধ্যে আমাদের নোট বাতিল করে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। মানুষ কাজ হারিয়েছে, 50 লক্ষের উপরে মানুষ। নোট জবাব বাতিল, দিতে হবে এই GST নির্বাচনের বুকে দাঁড়িয়ে। আমাদের নোট, আমাদের টাকার, আমাদের মুদ্রার আজকে মূল্য কোন জায়গায় পৌঁছেছে? আছড়ে মাটিতে পড়েছে। সারা পৃথিবীতে ভারতীয় মুদ্রার কোনো মূল্য নেই। এর দায়িত্ব গ্রহণ করতে হবে বিজেপি সরকারকে। কিছুক্ষণ আগেই শান্তনুবাবু অভিযোগ করলেন যে বিজেপি আর তৃণমূল এখানে দুইজনে একসাথে এসছে। আপনার এই যে নোট বাতিলের কথা শুনলেন, এই নোট বাতিলের বিরুদ্ধে সেদিন রাতের ঘুম কেড়ে নিয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের নেতাদের নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে গেছিলেন দরবার করতে, যে নোট বাতিল নিয়ে। নোট বাতিল কোন উদ্দেশ্য নিয়ে নরেন্দ্র মোদী করেছেন? নোট বাতিলের সুফল আগামী দিন ভারতবাসী পাবে। নোট বাতিলের পরে দেশে অনেকগুলো রাজ্যের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সেখানকার মানুষ তার জবাব দিয়েছেন। সুতরাং আজকে এই অপ্রাসঙ্গিক কথা বলে নোট বাতিল নিয়ে বাংলায় তৃণমূল এবং সিপিএম যে সংকীর্ণ রাজনীতি করেছে, এই নির্বাচনে মানুষ সেটা বাংলার মাটিতে জবাব দেবে। অপেক্ষা করুন। ধন্যবাদ। গৌরীশঙ্কর দত্ত। প্রথম হচ্ছে মহাদেববাবু যেটা বললেন, ওই সীমান্ত যুদ্ধ ওকে মনে করিয়ে দিই। বাংলাদেশ বলে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, সেটি আছে। পাকিস্তানকে ভেঙে টুকরো করে ওখানকার বাঙালিরা বিদ্রোহ করেছিলেন, আমরা ভারতের একটা তারা পাশে দাঁড়িয়েছিলাম। না, নরেন্দ্র মোদী তখন আরে ভাই, জোরে কথা বলে আমায় থামালে একটা কথাও বলতে পারবে? এখানে নয়, নদিয়া জেলার কোথাও। কৃষ্ণনগরের ক্ষেত্রে 3টে মেজর সমস্যা কিন্তু রয়েছে। এক হচ্ছে সীমান্ত সমস্যা, 2 হচ্ছে সীমান্তে চোরাচালান। এগুলো কিন্তু একটা বড় সমস্যা। শান্তবাবু কি মনে করেন? সমস্যা তো বটেই। সীমান্ত এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন যন্ত্রণা সে ভয়ঙ্কর। এটা শুধু কৃষ্ণনগর না, আমি বলছি লাইফ অ্যারাউন্ড দ্য বর্ডার্স, সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর সমস্যা। আমি কৃষ্ণনগরে আসি। দ্বিতীয় হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্রেও এই সমস্যা রয়েছে, চোরাচালানের সমস্যা রয়েছে। এর একদম সত্যি, এবং একে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের, তাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, মনে রাখবেন যে এই সীমান্তে চোরাচালানে কিন্তু একটা বড় অর্থনৈতিক সূত্র যুক্ত আছে, যা শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স না, রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের সরাসরি সম্পর্কও সেখানে রয়েছে। আমি গৌরীদার কাছে আসবো। বিরুদ্ধে মানুষকে সংহত করাটা এই সময়ে জরুরি, এবং মানুষকে সমস্যা মুক্ত করে স্বাভাবিক জীবন যাপনের মতো পরিস্থিতি তৈরি করা রাজ্য এবং কেন্দ্র উভয়েরই ভূমিকা সেখানে। ধন্যবাদ শান্তবাবু। শান্তবাবু বললেন এক নম্বর হচ্ছে কেন্দ্রের বিএসএফ,
2 নম্বর হচ্ছে রাজ্য প্রশাসন। প্রথমে উত্তর দেবেন মহাদেব সরকার। মহাদেব বাবু। প্রথমত সীমান্তকে সুরক্ষিত করবার জন্যে আমাদের দেশের ভাই শুনতে দিন। পূর্বতন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তিনি প্রথম সীমান্ত ঘেরার কাজ শুরু করেছিলেন। আজকে যে শান্তনুবাবু এখানে দাঁড়িয়ে যিনি বলছেন বিএসএফের প্রথম দায়িত্ব, সেই শান্তনুবাবুরাও সেদিনকে এর বিরোধিতা করেছিলেন। আপনারা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম শুনেছেন, যে গোপ্রাচারকারীরা তাকে গুলি করতে গেছিলেন। কেন? যে পরবর্তীকালে সকলেই জানেন যে এই তৃণমূলের নেতা শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তৃণমূলের অনেক যারা এখানে নেই তার নাম গৌরীদাও অস্বীকার করতে পারবেন না। চাপড়ায় যারা নেতৃত্ব দিচ্ছেন, করিমপুরে যারা আছে, যারা চোরাচালানের সঙ্গে যুক্ত আছেন বা মানে এই বিষয়ে গৌরীদাও অস্বীকার করতে পারবেন না। গৌরীশঙ্কর দত্ত বলবেন। গৌরীশঙ্কর দত্ত। সীমান্ত নিয়ে শান্তনুবাবু বলেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স বেতন পান, লড়াই করেন সীমান্তে চোরাচালান রোকবার জন্যে। তার মাথায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং এসএসবির মাথায় রয়েছেন নরেন্দ্র মোদী। তৎসত্ত্বেও পুলওয়ামা যদি আমরা ধরি, যোগী আদিত্যনাথ বিভিন্ন ফ্রিজ খুঁজে বেড়ান, গরুর মাংস আছে না মুরগির মাংস আছে না ভেড়ার মাংস আছে, কিন্তু কাশ্মীরে 350 কেজি টিএনটি নিয়ে লরি ঢুকছে। সেন্ট্রাল আইবির সতর্ক বার্তা, অগ্রিম সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেই স্বরাষ্ট্র দপ্তর, সেই প্রধানমন্ত্রীর সিংহাসনে বসে থাকার কোনো অধিকার আছে কি? ধন্যবাদ গৌরীশঙ্কর দত্ত। মহাদেব সরকার। মহাদেব সরকার। আজকে সীমান্তের সিআরপিএফ জওয়ানদের উপরে যে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে পুলওয়ামাতে, সেখানে যে দেশের গোয়েন্দা বাহিনী ব্যর্থ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্নটা বড় করে তোলা হলো। আমার প্রায় 49 জন সেনা জওয়ান যারা শহীদ হলো, তাদের জন্য দরদটা কোথায় তৃণমূল কংগ্রেসের? কোথায় তাদের দরদ? এই হামলার পাল্টা হয়েছে আমাদের বায়ু সেনাবাহিনী, যারা বালাকোটের ভেতরে 80 কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে, যা ভারত মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আমার সেনারা ভারতবর্ষে প্রত্যাবর্তন করেছে, সেই সেনা জওয়ানদের নিয়ে এদের গর্ববোধ হয় না? ধন্যবাদ মহাদেব বাবু। মমতা ব্যানার্জি, ধন্যবাদ মহাদেব বাবু। ব্যানার্জি আমি বলে আসছি রাজুর কাছে। রাজু দাস, সেখানে কজন জঙ্গি মারা গেছে তার প্রমাণ কি? ধন্যবাদ। আমি আসবো একটা কথা, আপনার লোকাল একটা ইস্যু। আরে ভাই বসুন না, বসুন। আপনাদের কৃষ্ণনগর শহরে, নদিয়া শহরে, আমি যেমন সীমান্তের কথা বললাম, একটা বড় বিষয় হলো ভাগীরথী সংস্কার, জলঙ্গি নদী সংস্কার, অঞ্জনা নদী সংস্কার, এই বিষয়গুলো কিন্তু আছে। আপনারা হয়তো জানেন, আমাদের যিনি প্রার্থী গৌরীদাও জানে, তো উনি তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিল এবং কৃষ্ণনগর জজ কোর্টে 6 বছরের ওপর মানে জাজ ছিলেন, বিচারপতি ছিলেন। সুতরাং আমাদের মূল ইস্যু হচ্ছে সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেগুলো তুলে ধরা। আমরা চাই যে আপনি বললেন যে নদী সংস্কার, ভাঙনের যে সংস্কারগুলো, পাশাপাশি খালি ওই নদী সংস্কার বললে হবে না, আমাদের সেচ ব্যবস্থাগুলো দেখতে হবে এবং কৃষকের যে কৃষিকাজ মানে ঠিকভাবে করতে পারে সেটা আমাদের নজর। আমাদের এজেন্ডার মধ্যে প্রথমে রয়েছে আমরা কৃষকদের জন্য কি করব। তা আমাদের প্রথম হচ্ছে কৃষকদের জন্য আমরা কৃষি ঋণ, প্রথম ফার্স্ট এজেন্ডা হচ্ছে আমরা কৃষি ঋণ মুকুব করব। দ্বিতীয়ত রাহুল গান্ধী বলেছেন, আমি সেগুলো জানছি না, সেগুলো রাহুল গান্ধীর ইস্যুতে আছে। আমি বলছি এই যে কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগরে আপনাদের এই এলাকাতে এই যে নদী সংস্কার, আপনাদের কংগ্রেসের প্রধান স্লোগান কি হচ্ছে? কংগ্রেসের ইস্যু কি হচ্ছে? কংগ্রেস কোন জিনিসটাকে ধরে নির্বাচনে যেতে চাইছে? আমাদের অ্যাকচুয়ালি লোকালিটি নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়। তো বিগত দিনে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে 34% মানে নির্বাচন হয়নি। এখানে গৌরীদা প্রেজেন্ট আছে, তার মধ্যে আপনাদেরকে বলে রাখি, আমি নিজে একজন পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলাম, যেখানে কোনো কারণে আমার বাড়িতে গেছিল দুষ্কৃতীরা, সেখানে বলা হয়েছিল আপনার নমিনেশন যেন তুলে নেন। বাধ্য হয়ে, আমি সিঙ্গেল থাকি বাড়িতে একা, তো আমাকে বাধ্য হয়ে সেই নমিনেশন তুলতে হয়েছে। শান্তনুবাবু, আমি যে কথাগুলো বলছিলাম, এই যে সংস্কার, নদী সংস্কার, 34 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট,
এগুলো তো একটা আপনাদের ইস্যু থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সংসদীয় কেন্দ্রে যদি নদী এবং জলাভূমিগুলি পূর্ণ সংস্কার না হয় তাহলে এখানে কৃষির অগ্রগতি ঘটবে না। রিভার লিফট পাম্প একটা বড় নির্ভরতা, কিন্তু ফলে জল এই 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 ধারণ করে, কিন্তু এই 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 যে বুজে যাওয়া খাল, আমাদের মজা খাল, এই ধরনের নদী, এগুলি নদী এক জলঙ্গি, অঞ্জনা এবং ভাগীরথী, তিনটেই। দ্বিতীয় হচ্ছে যে রাস্তা চওড়া করা, এই কাজটা কিন্তু দ্রুত শেষ হওয়া উচিত, অনন্তকাল নয়। এবং কৃষ্ণনগর শহর, এখানেও দেখবেন ভয়ঙ্কর যানজট হয়, রেলওয়ে ওভারব্রিজ হওয়া প্রয়োজন। এখানে যোগাযোগ ব্যবস্থাতে একটা বড় ধরনের পরিবর্তন কৃষ্ণনগর থেকে করিমপুরে হওয়া উচিত। রেল লাইনের গল্প তো সেই স্বাধীনতার আগে থেকে হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কিন্তু করিমপুর এবং কৃষ্ণনগর রেল লাইন। অন্তত তা যতক্ষণ না হচ্ছে ওয়াইডনিং অফ দ্য রোড, 4 লেন অন্তত হওয়া উচিত সীমান্তের সঙ্গে যোগাযোগ। ধন্যবাদ মহাদেব বাবু। কেন্দ্রীয় বঞ্চনা, রেলের বঞ্চনা এবং রাস্তা এবং নদী সংস্কার। দেখুন, প্রথমত আমরা এই কেন্দ্রের মানুষের কাছে ভোট চাইব। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে গৌরীদার মেমোরি পাওয়ার খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী ইস্তাহারে নদিয়া জেলার জন্য কয়েকটি কথা বলেছিলেন, তার মধ্যে কৃষ্ণনগরে একটি মেডিকেল কলেজ তৈরি করবেন, ধুবুলিয়া টিবি হাসপাতাল এশিয়া মহাদেশের বৃহত্তম টিবি হাসপাতাল, যে হাসপাতালকে শান্তনুবাবুরা ধ্বংসের শেষ কিনারায় নিয়ে এসেছিলেন। আজকে গৌরীদার লোকেরা সেখানকার ইট কাঠ বালি সিমেন্ট সব উড়িয়ে দিয়েছে গাছপালা কেটে। সেখানে মেডিকেল হাব তৈরির কথা ছিল। 2011 সালে দেয়া তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের এই কথা ওনারা রাখতে পারেননি। নাম্বার 2, নদিয়া জেলায় 90,000 পাট চাষি, 60,000 ধান চাষি, এদের নিয়ে না 34 বছরের শান্তনুবাবুরা কোনো পরিকল্পনা করেছেন, না আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু করছেন। কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ভর্তুকি দেওয়ার পরেও আজকে চাষিরা তার ন্যায্য মূল্য পাচ্ছেন না, চাষিরা ফসলের দাম পাচ্ছে না। এখানে নদিয়া জেলা কৃষিভিত্তিক জেলা, রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। আপনারা জানেন যে গঙ্গা সংস্কারের জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার, যে গঙ্গা আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, সেই গঙ্গা সংস্কারের জন্য একটা বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। গৌরীদা, দুটো জায়গা, ইতিহাস সবারই জন্যে। বিজেপির অফিসিয়াল জন্ম 1980 সালে, আমরা স্বাধীন হয়েছি 47-এ। আরে ভাই, মোদি করে চেঁচালে হবে না। এখানে মোদির গুপ্ত হত্যা এবং বেনামি লিফলেট ভারতবর্ষের সংবিধানে একই ধরনের ঘৃণ্য অপরাধ। সেই জন্য জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। এক, যার অভিযোগ করার হিম্মত আছে, কে? আরে আপনি বলুন না, আপনি বলুন না, আপনি তার নামটা দিলে ভালো হতো। আরে দর্শকের সাথে যাচ্ছি, আপনি বলুন। এক, দুই হচ্ছে দাদা প্রশ্নটা কি? আমি কিন্তু একটা উদ্ভট আমি করছি প্রশ্ন এবং উদাহরণ রাখছি। এই বর্ডার এলাকা চাপড়ায় বংশানুক্রমিকভাবে এক্কা দোক্কা খেলতেন যারা, সুদের টাকা খাটানো, স্মাগলিং, আমিও নাম বলছি না, তিনি কৃষ্ণনগরের সবচেয়ে বড় বিজেপি নেতা। গৌরীদা কি অস্বীকার করতে পারেন যে তার দলের আজকের নেতাদের মধ্যে অনেকে সাইকেল চুরি করে ধরা পড়েছেন, এফআইআর নেম, আজকে তারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন, 100 কোটি টাকার মালিক? এইসব প্রসঙ্গে বিতর্ক করে লাভ কি? আপনার দল তো এখন ফিডার হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নেতারা। আপনি একের পর এক এই নির্বাচনে আপনি এসব বলছেন কেন? এসব বলে তো কোনো লাভ নেই, আসলে ভুলিয়ে ফাঁপিয়ে লাভ নেই। আপনার দলের ফিডার লাইন হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনার দ্বিতীয় মুখ্য নেতা যিনি এই রাজ্যে রয়েছেন, তিনি এই তৃণমূল ডেপুটেশন, তিনি বিজেপিতে কাজ করছেন, এগুলো বোঝা উচিত। আপনারা সিঙ্গুর নন্দীগ্রাম তৈরি করেছেন। গত নির্বাচনে কাকে প্রশ্ন করছেন? মহাদেব বাবুকে প্রশ্ন বলুন। গত নির্বাচনে
মোদি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবে, সেই টাকা কোথায় গেল? দেখুন, মোদি যেটা বলেছিলেন গোটা ভারতবর্ষের মানুষ সেটা শুনেছেন, যে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্যে তিনি চেষ্টা করেছেন, পদক্ষেপ নিয়েছেন। শুধু কালো টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে নয়, বিভিন্নভাবে আজকে মানুষের যে আর্থিক ক্ষতির হাত থেকে তিনি রক্ষা করেছেন গোটা দেশকে, সেটা গত 5 বছরে তিনি তার প্রমাণ দিয়েছেন। দুবারের সাংসদ তাপসবাবু কোথায়? একবার অন্তত আমাদের নির্বাচন ক্ষেত্রে আসুক, মানুষকে তৃণমূলকে ভোট দিতে বলুক। দুই হচ্ছে যে আজকের যা বাংলার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তৃণমূলের ভোট চাইবার অধিকার আদৌ আছে কি? আমাদের কিছু করার নেই। তাপস পাল আপনাদের সেরা রত্নকে তৃতীয় করে 2বার জিতেছিল। এবার আমরা মনে করেছি তার চেয়ে মহুয়া মৈত্র বেটার ক্যান্ডিডেট, দল দিয়েছে। ঠিক যে কায়দায় মুকুল রায়ের সার্জিক্যাল স্ট্রাইকে দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে, তাপস পালকে আমরা প্রয়োজনে বাদ দিয়েছি। অসুস্থ মানুষ আমরা বাদ দিয়েছি। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল মোদী সরকারের, সেই 2 কোটি চাকরি কোথায় গেল? এবং এই 45 বছর বয়সে 45 বছরের মধ্যে সব থেকে বেশি বেকার আমাদের ভারতবর্ষে হয়েছে এই 5 বছরে। এই কথার জবাব দিন। মোদী সরকার, মোদী 2 কোটি বেকারের চাকরি না, কর্মসংস্থান। আজকে দেশে যে উন্নয়নের কাজ চলছে সেখানে 2 কোটিরও বেশি মানুষ কাজ করছেন। শিক্ষিত বেকার ভাইদের জন্য স্কিল ইন্ডিয়ার মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে সাকার করার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা লোন, এবং উদ্যোগীদের জন্য, তরুণ উদ্যোগীদের জন্য উইদাউট সিকিউরিটিতে 1 কোটি করে লোনের ব্যবস্থা মোদী সরকার করেছেন। আমরা পঞ্চায়েত নির্বাচন পার করে এই লোকসভা নির্বাচনে যাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনের সময় যেটা দেখেছি, লোকসভা নির্বাচনে নমিনেশনে তার অনেক পরিবর্তন দেখলাম। আমরা কি আশা করতে পারি 29 তারিখের নির্বাচনও এই পরিবর্তন এবং 23 তারিখের ফলাফলেরও এই পরিবর্তন আসবে? প্রথম হচ্ছে, সর্বশেষ যে নির্বাচন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এইবারের কায়দার মতো, মোদিজির প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত যে নির্বাচন সর্বশেষ হয়েছে 2016-এ, আমরা তৃণমূল কংগ্রেস এককভাবে 47.23% ভোট পেয়েছে নদিয়া জেলায়। ওর অর্ধেক পাওয়ার চেষ্টা করুন, তারপরে ভাববেন কি পরিবর্তন হচ্ছে কি হবে। ধন্যবাদ। কৃষ্ণনগর পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পরেও গৌরীবাবুরা কৃষ্ণনগর পৌরসভার নির্বাচনটা কেন করালো না লোকসভার আগে? এখানে কি ওনাদের কোনো ভীতি ছিল? ভারতবর্ষের প্রথম নাগরিক শ্রীযুক্ত মহামহিম নরেন্দ্র মোদী কেটলি হাতে চাওয়ালা, লাঠি হাতে চৌকিদার থেকে ভারতবর্ষের সবচেয়ে দামি প্লেন, সবচেয়ে দামি গাড়িতে ঘোরে। ওটার জবাব দিন। কৃষ্ণনগরে কবে কি হচ্ছে জবাব পরে দেওয়া যাবে। দাদা, কাশ্মীরের দাদা, নির্বাচন এই কেন হয়নি কিন্তু উত্তর দিন। ছবি বিক্রি করেনি। আপনারা জানেন যে একসময় 1897 সালে কলকাতার রাস্তায় বেড়ানো ভব ঘুরে নরেন্দ্রনাথ দত্ত যে চিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, আর তার 125 বছর পরে যিনি শুধুমাত্র ভারতবর্ষের যোগ সাধনাকে বিশ্বের দরবারে ফেরি করে আজকে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে, সেই নরেন্দ্র মোদীর সম্পর্কে প্রশ্ন তোলার আগে একবার বলুন সারদার টাকা কারা খেয়েছে, একবার বলুন নারদার টাকা কারা খেয়েছে, চিট ফান্ডের টাকা কারা খেয়েছে। আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে, গৌরীদা, এটা আপনি তো অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনের ফল আউট হচ্ছে আপনাদের কাউন্সিলর এবং নেতৃত্বে একটা বড় অংশ এখন আর চেয়ারে বসছেন না, প্রাচীরের উপরে বসে আছেন। তার কারণ হয় এদিকে থাকবেন বা ওদিকে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে এই যে এসব থেকে চোখ ঘোরানোর জন্যে নরেন্দ্র মোদীজিকে এখন আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তাকে স্বামী বিবেকানন্দকে ব্যবহার করার চেষ্টা করাটা উচিত না।
তিনি দেশে স্বামী বিবেকানন্দ, স্বামী বাংলার বিবেকানন্দ অর্থনীতিকে আপনারা ধ্বংস করেছেন। ধর্মভিত্তিক প্রায় 10 রাজনীতি কোটি যারা করে পরিবারের শৌচালয় তাদের প্রতি নির্মাণ ঘৃণা করেছেন নরেন্দ্র জ্ঞাপন মোদী। করেছেন, ঘৃণা জ্ঞাপন করেছেন, 9 কোটি সতর্ক পরিবারের করেছেন শৌচালয় নির্মাণ ভারতবাসীকে। করেছেন। তাকে ব্যবহার 6 কোটি করবেন না পরিবারের উজ্জ্বলা আমাদের গ্যাস নরেন্দ্র জ্যোতি মোদী যোজনা দিয়েছেন। কাণ্ডকীর্তির সাপোর্টে। প্রধানমন্ত্রী আবাস মনে রাখা যোজনার দরকার, মাধ্যমে কোটি মনে কোটি রাখা ভারতবাসীর দরকার, ঘর একের পর দিয়েছেন। এক বড় বড় প্রধানমন্ত্রী দুর্নীতির গ্রাম অভিযোগ সড়ক যোজনায় তার নামে রাস্তা এসেছে। দিয়েছেন। আর আজকে সারদা নারদার আপনারা- কথা বলছেন, সিবিআই কে নিয়ন্ত্রণ করে আপনারা শুনুন। সিবিআই কে নিয়ন্ত্রণ করে শান্তনু বাবু, প্রধানমন্ত্রীর দপ্তর। শান্তনু কেন বাবু, তারা চোর পুলিশ এটা খেলছেন, শুনুন। কেন যে ব্যবস্থা মোদি- গ্রহণ করছেন না, মোদি তার উত্তর বিশ্বের জবাব দরবারে আপনাদেরকেই ভারত দিতে হবে। মাতাকে প্রতিষ্ঠিত সাড়ে করেছেন। সারদার জবাব দেবেন কি? সারদার বস্তা বাঁধার টাকা পৃথিবীর মুকুল প্রবাসী রায় ভারতীয়রাও আপনাদের বিজেপি গর্ব করে কেন্দ্রীয় বলছেন, দপ্তরে আমরা নিয়ে ভারতীয়। গেছেন। আমাদের আপনি কি কাছে বলছেন? এটা গোপন যাদের কিচ্ছু নীতি নেই। নেই, মুকুল যাদের বাবুকে আদর্শ জিজ্ঞাসা করুন নেই, সারদার যারা টাকা কোথায় বিদেশিদের গেছে। দালালি করেছেন, আপনার আপনারা কেন্দ্রীয় তাদের দপ্তরে সেই প্রতিনিধিত্ব বস্তা বাঁধার করছেন। টাকা গেছে। আর এই আর নির্বাচনে এখন এখানে আপনাদের আপনারা লজ্জা পাওয়া সঙ্গে উচিত যে আপনাদের দলে কোনো সংগঠনে না থেকে করছেন। অন্য দল থেকে এসে এখন বারে বারে দ্বিতীয় দেশের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি। গদ্দারি করেছেন। বন্ধ করা উচিত আপনারা আপনাদের, দেশের সাথে লজ্জা করা গদ্দারি উচিত। করেছেন। আপনাদের মুখে এই কথা মানায় না। ধন্যবাদ। প্রশ্ন নেব, আজকে প্রশ্ন বকলমে প্রশ্ন নেব, তৃণমূলের প্রশ্ন নেব, দালালি দাও, করছেন সামনে দাও, আপনারা। দাও। আচ্ছা, রাজনৈতিক কোনো সভা হলে আমরা এখন আর বলবো না কে দল চেঞ্জ করেছে, কারণ মানুষগুলো তো নিত্য জন্মে, তারা 18 বছরের পরে হয়ে যাবে না। তারা তাদের এখন আমরা দেখছি যে বুঝছে যে আমি দলে এখন থাকবো না, তার স্বাধীনতাতে সে অন্য দলে যাচ্ছে এবং ভোটে সে জিতছে। এর আগেও আমরা রেজ্জক মোল্লাকে দেখেছি, এখন বিজেপি আবার নিয়েছে মুকুলকে। তো এটা তো হতেই পারে, আমাদের গণতন্ত্রে এটা করতে পারি আমরা। আগে আমরা দল চেঞ্জ ছিল না, আমার বয়সে আমি কোনোদিন শুনিনি সিপিএম থেকে কেউ কংগ্রেসে গেছে বা কংগ্রেস থেকে সিপিএমে চলে এসছে। এখন কিন্তু এটা হচ্ছে, এটা আমরা নিত্য সত্য মনে করব। এরকম আলোচনা আমরা সভাতে তুলব না। আমি মাসিমার বক্তব্যকে আমি সমর্থন করে শুধু একটা সংযোজন দিচ্ছি, সেটা হচ্ছে মৌলিক নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রয়োজন। একবার নির্বাচিত হবেন যে দলের পক্ষ থেকে, সেই দল ছেড়ে অন্য দলে যদি নির্বাচিত অবস্থায় যেতে চান তার সদস্যপদ বাতিল করা উচিত। রবিশঙ্কর দত্ত খুব ভালো প্রশ্ন করেছেন মাঝিমা, থ্যাংক ইউ। না না, এই প্রশ্নটা যৌক্তিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা হাস্যকর উদাহরণ এখানে তৈরি হয়ে আছে। ভারতবর্ষের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, লোকসভা নির্বাচন চলছে, পশ্চিমবঙ্গে তার নির্বাচন কমিটির প্রধানকে তৃণমূল কংগ্রেস থেকে যাকে বিতাড়ন করা হয়েছে মুকুল রায়। আমি মহাদেব বাবুর কাছে প্রশ্ন করতে চাই, যেদিন পুলওয়ামা ঘটনাটা ঘটলো সেদিন নরেন্দ্র মোদী শুটিং করছিলেন। আমি বলতে চাই, নরেন্দ্র মোদী যখন কোথাও ঘুরতে যায় মাথার মধ্যে পা করে হেলিকপ্টার করে, আর অতগুলো জওয়ান পুলিশ মারা গেল, সিআরপিএফ মারা গেল, সে তিনি কিভাবে দেশ রক্ষা করছেন? কি এই মায়ের সন্তান কিভাবে মুখগুলো খেলে? সিকিউরিটিটা কোথায় আছে? ধন্যবাদ, ধন্যবাদ, এই দেশের সিকিউরিটি ধন্যবাদ। কোথায়? আমি যে দিদিভাই অডিয়েন্স থেকে প্রশ্ন করলেন, আমি সেই দিদিভাইকে সম্মান জানিয়ে এটুকুই শুধু বলতে চাই যে নরেন্দ্র মোদী যে বিদেশ ভ্রমণে যান বা হেলিকপ্টারে ঘোরেন, কত খরচ হয়। একবার ভেবেছেন কি পুলওয়ামাতে 14ই ফেব্রুয়ারি যে জঙ্গি হামলা ঘটল, সেই জঙ্গি হামলার পরে যে বদলা নেওয়া হলো বালাকোটে, 1 মিনিট বলতে দিন, বালাকোটে, তাতে পৃথিবীর 122টা দেশ ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। প্রথম সমর্থন করেছে নরেন্দ্র মোদীর সরকারের সেনাবাহিনীর এই পদক্ষেপকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের মুজিব কন্যা শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয় রাষ্ট্র আফগানিস্তান। উত্তর হলো যে কি করে ঘটলো ঘটনাটা। মুসলিম রাষ্ট্র আমেরিকা, জার্মান, ফ্রান্স কিছুতেই হতে পারে না। যারা জম্মু এবং কাশ্মীরের পাথরের সম্পর্কে জানেন, ওইভাবে অরক্ষিতভাবে আমাদের সীমান্ত বাহিনীর সদস্যদেরকে পাঠানো উচিত হয়নি। আমাদের বাড়ির ছেলেদেরকে হত্যা করা হয়েছে। শান্তনু বাবু আগে বলতে দিন, দেওয়া হয়নি। You should answer. This government should reply. মহাদেব বাবু একটা প্রশ্নের উত্তর দিন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতবর্ষের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ান এই 5 বছরে যতজন মারা গিয়েছেন, বিগত 15 বছরে তা যাননি। 1 2 হচ্ছে আমাদের জওয়ানদের
বলি হিসাবে ব্যবহার করে নির্বাচন যুদ্ধ করার চেষ্টা চলছে। এটা লজ্জার, এটা ঘেন্নার। যাদের কিছু নেই, নদিয়া জেলার একজন হাঁসপুকুরের সুদীপ মারা গিয়েছে, একটার পর একটা জওয়ান খুন হয়েছে। দিলীপ ঘোষের মতো খুচরো নেতা রাস্তা দিয়ে গেলে দড়ি দিয়ে আটকানো হয় আর একটা দিক। আমাদের গাড়ির কনভয় যাচ্ছিল বিএসএফ এর, সিআরপিএফ এর, ওয়ান ওয়ে করা হয়নি। আরে এসব বড় বড় কথা দেশের লোক জানে, লজ্জা কি তৃণমূল দেশের লোক জানে। একটা ভাওতাবাজ জালি লোক অটল বিহারী বাজপেয়ী নয়, নরেন্দ্র মোদীর মতো একটা জালি লোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এক কথায় বলছি, পৃথিবীর ইতিহাসে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে। সে রাষ্ট্রের নাম বাংলাদেশ। করেছিলেন ইন্দিরা গান্ধী। বিজেপি আরএসএস এর কেউ না, পার্লামেন্টে দুজন মাত্র মেম্বার ছিল। থামুন, সেদিন দাঁড়ান। এবার দ্বিতীয় সবচেয়ে বড় সন্ত্রাসবাদী মাসুদ আজাহারকে কান্দাহারে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল এনডিএ গভর্নমেন্ট, নথি স্বীকার করে। মমতা ব্যানার্জি ছিল সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এনডিএর মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর মন্ত্রী ছিলেন, গৌরীদা মনে করিয়ে দিচ্ছি, আর অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমরা প্রত্যেক বক্তাকে আমি 30 সেকেন্ড করে সময় দেব। কৃষ্ণনগর, রানাঘাট, নদিয়ার মানুষ কেন তার দলকে ভোট দেবে তা বলার জন্য 30 সেকেন্ড করে সময় পাবেন প্রত্যেক বক্তা। প্রথমে কংগ্রেসের রাজুবাবু বলুন। প্রথমত আমাদের এখানে রয়েছেন গৌরীদা একটু আগেই বলল যে কেন ভোট দেবে, আমি সময় দেবো 30 সেকেন্ড, কেন আপনার দলকে ভোট দেবে লোকে? দেখুন, মানুষ হচ্ছে আগামী দিনে কেন্দ্রে কোন সরকার আসছে, তৃণমূলে আসলে কিন্তু ভোট দিলে তৃণমূল গভর্নমেন্ট তৈরি করতে পারবে না। সুতরাং কংগ্রেসকে ভোট দিতে হবে। একবার তো রাহুল গান্ধী আচ্ছা সরকার দিতে পারে, যেটা সাধারণ মানুষের জন্য কাজ করবে। ধন্যবাদ। শান্তনু শাহ। মুখ্য বিষয় হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র হরণ করা হয়েছে। এই গণতন্ত্র রক্ষার সংগ্রামে বামপন্থীরা অগ্রণী, তাদের পক্ষে মানুষের সমর্থন আসা স্বাভাবিক। উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে দাঁড়িয়ে এনআরসির আতঙ্ক মানুষকে তাড়া করছে। আর আমাদের ছেলেমেয়েদের কাজ, কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি, তার লড়াইয়ে তাদের অতীতের অভিজ্ঞতা নিরিখে অগ্রণী শক্তি হচ্ছে বামেদের পক্ষে সমর্থন। ধন্যবাদ। মহাদেব সরকার। প্রথম কথা হচ্ছে, বিধাতার কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা ময়দান থেকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কারণ এই নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট জলাঞ্জলি। তৃণমূল কংগ্রেস সরকার করতে পারবে না। দেশের সুরক্ষা, মানুষের সুরক্ষা, দেশের উন্নয়ন, এটা মোদী সরকারের নেতৃত্বে দিতে পারবে। তাই মানুষ এই নির্বাচনে বিজেপিকে ভোট দেবে। এই লোকসভায় তৃণমূল ব্যর্থ, চুরির দায়ে জেলে গেছে তৃণমূল। তাই এখানে তৃণমূল গ্রহণ করবে না। ধন্যবাদ। গৌরশঙ্কর দত্ত। আস্তে আস্তে 2014 সালে 2014 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 31.3% ভোট পেয়ে, আরে ভাই জোরে বলুন, ভোট নেই, 40 পেয়েছিল সিট 51%। কংগ্রেস মাত্র 19.5% ভোট পেয়েছিল গোটা ভারতবর্ষে, আসন পেয়েছিল 8%। আর আঞ্চলিক দলগুলো সবাই মিলে 2000 মানুষ কেন ভোট দেবে কুইক বলুন। 48% ভোট পেয়েছিল, 40%। আমাদের এখানে বাংলার মানুষ ভোট দেবে একটাই কারণে, 7.5 বছরে উন্নয়ন দৃশ্যমান। এই হলটা ধানের দাম পাইনি। গৌরীদা বরঞ্চ অনুব্রতর ভাষায় বলুন, উন্নয়ন লাঠি হাতে দাঁড়িয়ে। আমরা বলছি তো উন্নয়ন।
না 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 উন্নয়ন বনাম স্থায়ী সরকারের এই লড়াই, উন্নয়ন বনাম স্থায়ী সরকার, বিজেপি কবিতায় লিখে ফেললেন আপনার উন্নয়ন লাঠি হাতে দাঁড়িয়ে থাকা নিয়ে। কংগ্রেসের দাবি উন্নয়ন, গত 7.5 বছরের উন্নয়ন। এর উপর ভোট করে নদিয়া জেলার এই দুটি কেন্দ্রে আগামী 29 তারিখে ভোট গ্রহণ এবং 23শে মে ঠিক হয়ে যাবে কৃষ্ণনগর এবং রানাঘাট কার দখলে যাচ্ছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম আপনাদের প্রত্যেকের ধন্যবাদ এবং আগাম অভিনন্দন রইল নির্বাচনের জন্য। ধন্যবাদ।